গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমরা এর আগের ক্লাসে খুচরা নগদান বই যেটা আছে সেটা তোমরা দেখতে পেয়েছো। খুচরা নগদ এর তারও আগে ক্লাসে কয় ভাগে ভাগ করছে নগদান বইকে সেটা দেখেছো। এবং খুচরা নগদান বই এখন যেটা আমি আজকে করাবো সেটা হচ্ছে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই। অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই। এখন অগ্রদত্ত নিয়মে আমি খুব শর্টকাটে বলবো, অগ্রদত্ত নিয়মে যে খুচরা নগদান বইটা কি, যে একজন প্রধান ক্যাশিয়ার থাকবে, তার নিকট থেকে আহ, আহ, যে খুচরা নগদান বই যে সংরক্ষণ করে এই খুচরা ক্যাশিয়ার, এই প্রধান ক্যাশিয়ার থেকে টাকা নেন, বা প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে একটা ধর নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেন, সেই টাকাটাই দিয়ে তাকে খরচ করতে হয়। দেখা গেল যে সপ্তাহে বা মাসে বা 15 দিনের জন্য এই টাকাটা দিয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় এখান থেকে খরচ করেন, হয়তো বা দিয়েছেন 500 টাকা, খরচ হয়েছিল 300 টাকা, রইল কত? 200 টাকা। পরবর্তীতে তাকে সেই হিসাবটা দাখিল করতে হবে প্রধান ক্যাশিয়ারকে, এবং প্রধান ক্যাশিয়ার পরবর্তীতে আবার তাকে সেই একই পরিমাণ টাকা দেবেন। কত? 200 টাকা রইল, আর 300 টাকা আবার দিয়ে দেবেন 500 টাকা। মানে যেই পরিমাণ টাকা নিয়ে শুরু করবে, পরবর্তী সময় সেই পরিমাণ টাকায় খরচ হলো প্রধান ক্যাশিয়ারকে জানাতে হবে, এবং প্রধান ক্যাশিয়ারকে আবার সেই পরিমাণটা যেটা বাকি আছে ওই 500 টাকা হতে বা 600 টাকা হতে সেই টাকাটা তিনি দিয়ে দেবেন। হ্যাঁ, যেমন দেখো এখানে কি আছে, কি বলা হয়েছে, যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে একটি পূর্ব নির্ধারিত নির্দিষ্ট টাকার অঙ্ক তাকে প্রদান করে, এবং এই নির্দিষ্ট টাকার অঙ্কই হচ্ছে খুচরা ক্যাশিয়ারের নিকট গচ্ছিত সর্বোচ্চ টাকা। কোনো অবস্থাতেই খুচরা ক্যাশিয়ারের নিকট টাকার এই সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারে না। নির্দিষ্ট সময় বলতে 1 মাস, সপ্তাহ বা 15 দিন অন্তর বোঝানো হয়ে থাকে। নির্দিষ্ট সময়ান্তে বা তার পূর্বে যদি খুচরা ক্যাশিয়ারের নিকট গচ্ছিত টাকা নিঃশেষিত হয়ে যায় তাহলে খুচরা ক্যাশিয়ারকে প্রধান ক্যাশিয়ারের নিকট তা পেশ করতে হবে। প্রধান ক্যাশিয়ার এই অবস্থা থেকে সন্তুষ্ট হলে মোট যে পরিমাণ অঙ্ক ব্যয়িত হয়েছে ঠিক সেই পরিমাণ টাকার অঙ্ক আবার খুচরা ক্যাশিয়ারকে প্রদান করবে। মানে খুচরা ক্যাশিয়ারকে প্রধান ক্যাশিয়ার আবার সেই পরিমাণ টাকা খরচ মানে তাকে দেবে। আচ্ছা, যে পরিমাণ, এখানে দেখো আমি অঙ্কটা যখন আমি করব তখন তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কি বলেছে। এখন তথ্যগুলো দেখো। মেসার্স আবিদ অ্যান্ড সন্স এর নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত লেনদেনগুলো দিয়ে একটি অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই প্রস্তুত করো। জানুয়ারি 1, প্রধান ক্যাশিয়ারের নিকট হতে নগদে পাওয়া গেল 300 টাকা। 5 তারিখ ডাক টিকিট ক্রয় করা হলো 30 টাকা। 8 তারিখ মনিহারি দ্রব্য ক্রয় 25 টাকা। 10 তারিখ টেলিগ্রাম বাবদ খরচ হলো 15 টাকা। 15 তারিখ আবার কাগজ ও কালি ক্রয় করা হলো 40 টাকা। 20 তারিখ রিক্সা ভাড়া দেওয়া হলো 10 টাকা। 23 তারিখ অফিসের পিয়নকে বকশিস দেওয়া হলো 20 টাকা। 26 তারিখ কার্বন ক্রয় করা হলো 25 টাকা। ফ্যাক্স পাঠানো খরচ হলো 15 টাকা। বাস বাস ভাড়া দেওয়া হলো 20 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে, মানে খুচরা অল্প অল্প খরচ, সেগুলো আমাদের দিয়ে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই করতে হবে। আচ্ছা, এখানে ওই যেটা আমরা এর আগে আমরা করেছি, সাধারণ যে খুচরা নগদান বই যেটা করে দেখিয়েছি সেটার মতোই প্রায়, তবে ব্যালেন্সে যে একটু সমস্যা হয়, ব্যালেন্সে যে একটু ব্যতিক্রম। আর পুরো বিষয়টাই কিন্তু একই রকম। পুরো অঙ্কটা প্রায় আগে যেটা দেখিয়েছি খুচরা নগদান যেটা আছে সেটা একই রকম, শুধুমাত্র ব্যালেন্সে যে একটু একটু অন্যরকম। এখানে এই অঙ্কে খুচরা নগদান বইতে দুইভাবে ব্যালেন্স করা যায়, দুই রকমভাবে। দুইভাবেই আমি দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের বইতে আগে যেভাবে আছে সেভাবে আমি দেখাবো। এছাড়াও আরও অন্যভাবে ব্যালেন্স দেখানো যায়। আচ্ছা, দেখো এখানে যে কি বলেছে, দেখো মেসার্স আবিদ অ্যান্ড সন্স খুচরা নগদান বই অবশ্যই লিখে দিতে হবে অগ্রদত্ত পদ্ধতিতে। ডেবিট ক্রেডিট, টাকা মানে প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট প্রদত্ত টাকা, খুচরা খরচের বিশ্লেষণ, ডাক ও তার, মণিহারি, যাতায়াত, বিবিধ। এটা আমরা এই খুচরা খরচের বিশ্লেষণটা পরে লিখবো, কারণ এই জন্য পরে লিখবো, এই জায়গায় দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন বা ভিন্ন রকমভাবে আমরা নগদান বই যেরকম করে আসছি বা অন্যান্য অঙ্ক যেভাবে করে আসছি সেরকম না। এবং নগদ টাকা পেয়েছে কার কাছ থেকে? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে। জানুয়ারি 1, নগদান হিসাব এখানে চলে আসবে। আমরা সবসময় এদিকে লিখতাম, ডান দিকে লিখতাম, এখন বাম দিকে কি নগদান হিসাব দিয়ে বিবরণের ঘরে জানুয়ারি 1 তারিখটা মাঝখানে, প্রাপ্ত টাকা 300 টাকা। আচ্ছা, 5 তারিখ ছিল মনে হয় ডাক টিকিট ক্রয়। হ্যাঁ, ডাক টিকিট ক্রয়
5 তারিখ 30 টাকা, ওই দেখো ডাক টিকিট ক্রয় 30 টাকা। হ্যাঁ, তারপর 8 তারিখ ছিল মনিহারি দ্রব্য ক্রয় 25 টাকা, মনিহারি দ্রব্য ক্রয় 25 টাকা দিলাম। 10 তারিখ ছিল টেলিগ্রাম বাবদ খরচ হলো 15 টাকা, টেলিগ্রাম খরচ 15 টাকা। 15 তারিখ কাগজ ও কালি ক্রয় করা হলো 40 টাকা, ওই কাগজ ও কালি ক্রয় 40 টাকা। 20 তারিখ রিক্সা ভাড়া দেওয়া হলো 10 টাকা, এই রিক্সা ভাড়া 10 টাকা। 23 তারিখ অফিস পিয়নকে বকশিস দেওয়া হলো 20 টাকা, যে পিয়নকে বকশিস 20 টাকা। 26 তারিখ কার্বন ক্রয় করা হলো 25 টাকা, এই কার্বন ক্রয় 25 টাকা আমরা দিলাম খরচগুলো। 27 তারিখ হয়তো ফ্যাক্স খরচ পাঠাতে খরচ হলো 15 টাকা, ফ্যাক্স খরচ 15 টাকা। বাস ভাড়া দেওয়া হলো 30 তারিখে 20 টাকা, বাস ভাড়া 30 তারিখে 20 টাকা দেওয়া হলো। দেখো দেখো এখানে কিভাবে আমরা অঙ্কটা করলাম। সমস্ত এখানে প্রাপ্ত টাকা টাকা পেয়েছিল, আর এটা হলো তোমার প্রদত্ত, তাহলে মোট প্রদান করা হলো এখানে মনে হয় 200 টাকা, 200 টাকা খরচ হলো। আচ্ছা, এখানে ছিল কত 300 টাকা, সাথে সাথে এখানে 300 টাকা লিখতে হবে, এখানে 300 টাকা লিখলাম, লেখার পর এখানেও 300 টাকা লিখলাম। আচ্ছা, 200 টাকা খরচ হয়েছে, তাহলে ব্যালেন্স কত রইল 30 তারিখে, ব্যালেন্স সিডি কত 100 টাকা, তাহলে মোট হয়ে গেল 300 টাকা। এই ব্যালেন্সটা পরবর্তী মাসে ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে এই 100 টাকা হলো, আর বাকি রইল কত 200 টাকা। এই যে 200 টাকা এটা আবার প্রধান ক্যাশিয়ার আমাকে নগদ টাকা হিসাবে দিল, নগদান হিসাব দিয়ে, এই যে 1 তারিখ ফেব্রুয়ারি নগদান হিসাব দিয়ে এখানে হবে 200 টাকা, এখানে হবে 200 টাকা হয়ে গেল। আচ্ছা, 200 টাকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে মোট হয়ে গেল 200 আর 100, 100 আর 200 কত 300 টাকা, 300 টাকা হয়ে গেল। আচ্ছা, এটাই তোমার অগ্রদত্ত নিয়ে খুচরা নগদান বই আমরা ব্যালেন্সটা করলাম। তারপর সেটা খুচরা খরচের বিশ্লেষণ, যেমন এখানে কি আছে, ডাক টিকিট ক্রয় আছে 30 টাকা, ডাক টিকিট ডাক ও তার খরচে লিখব। টেলিগ্রাম খরচ যেটা আছে সেটা ডাক ও তার খরচে লিখব। তারপর দেখব আর ডাক ও তার খরচের মধ্যে কি আছে, ফ্যাক্স খরচ আছে 15 টাকা, সে 15 টাকা লিখলাম, টোটাল যোগফল হলো 60 টাকা। আচ্ছা, তারপর মনিহারি সরাসরি 8 তারিখে দেওয়া আছে, মনিহারি 25 টাকা, সেটা লিখলাম। 15 তারিখে কাগজ ও কালি ক্রয় দেওয়া আছে 40 টাকা, সেটাও লিখলাম মনিহারি ঘরে 40 টাকা। আর মনিহারি কি আছে 26 তারিখ কার্বন ক্রয় আছে 25 টাকা, সেটাও আমরা লিখলাম, তাহলে হয়ে গেল কত 90 টাকা। আচ্ছা, তারপর যাতায়াত খরচ এখানে আছে, রিক্সা ভাড়া 10 টাকা, যাতায়াত খরচে লিখলাম 10 টাকা, আর বাস ভাড়া দেওয়া আছে 20 টাকা, সেটাও 20 টাকা লিখলাম, হয়ে গেল 30 টাকা। আচ্ছা, তাহলে আর যেটা নাকি পিয়নকে প্রদান বা পিয়নকে বকশি যেটা দেয় সেটা বিবিধ খরচ, এর বিবিধ খরচ দিয়ে আমরা 20 টাকা লিখলাম। আচ্ছা, আমরা লেখার পর টোটাল যোগ করে দিলাম 20 টাকা, আর 10 আর 20 কত হয় 30 টাকা, আর 20 40 আর 25 যোগ করলে হয় 90 টাকা, আর 30 15 আর 15 যোগ করলে হয় 60 টাকা, এবং আমার যোগফল হয়ে গেল। এখানে কোনো ব্যালেন্স নেই, শুধু ব্যালেন্সটা শুধু এই জায়গায় করতে হবে, এই জায়গায় তোমার ব্যালেন্সটা তোমার করতে হচ্ছে, ব্যালেন্সটা একটু ভিন্ন। প্রথম অঙ্কটা একটু বুঝতে সমস্যা হবে, তারপরে আবার আমি দেখাবো যখন আরও দুই তিনটা অঙ্ক দেখাবো খুচরা নগদান বই, তখন বুঝতে পারবে ভালো মতো। আর এখানে দেখো তোমার এখানে কি দিয়েছে, খতিয়ান পৃষ্ঠা আমরা লিখে দেবো, আরও কিছু আছে লেখার পরবর্তীতে, খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা, শুধু এটুকু লিখে দিলাম। আরও কিছু লেখা আছে বা আরও কিছু অঙ্ক আছে, আরও ব্যালেন্স আছে বিভিন্নভাবে, সেটা আমরা পরে দেখাবো। তাহলে দেখো এই অঙ্কে কি প্রথম নগদ দান হিসাব, যেটা নাকি প্রধান ক্যাশিয়ার নিকট থেকে 1 তারিখে আছে, প্রধান ক্যাশিয়ার নিকট থেকে নগদ পাওয়া গেল 300 টাকা, সেই প্রধান ক্যাশিয়ার নিকট থেকে নগদে যে 300 টাকা আমরা পেলাম। পরে বাদ বাকি যা আছে সমস্ত কিছু খরচ বা প্রদান, বাদ বাকি যা যা আছে সমস্ত কিছু খরচ বা প্রদান, যেমন 5 তারিখ 8 10 15 20 23 26 27 তারিখ সব খরচ, এবং সেই খরচগুলো আমরা বিবরণী ঘরে আমরা লিখবো নামগুলোর কোন খাতে খরচ, এবং কি পেয়েছি, নগদে পেয়েছি, নগদানটা দিয়ে 300 টাকা দিয়েছি, এবং চেকে পেলে কি হবে সেটাও আমরা দেখাবো, ব্যালেন্স থাকবে সেটাও আমি অঙ্ক দেখাবো। আচ্ছা, এখানে কি তারপর দেখো 5 তারিখে যেমন ডাক টিকিট ক্রয়, মনিহারি ক্রয়, টেলিগ্রাম খরচ, কাগজ ও কালি ক্রয়, রিক্সা ভাড়া, পিয়নকে বকশিস, কার্বন ক্রয়, ফ্যাক্স খরচ, বাস ভাড়া ইত্যাদি। তারপর 31 তারিখে আমরা যোগ করলাম খরচগুলো, যেমন 30 টাকা ছিল 25 15 40, রিক্সা ভাড়া ছিল 10, পিয়নকে বকশিস ছিল 20, কার্বন ক্রয় ছিল 25, তারপর ফ্যাক্স খরচ ছিল 15, বাস ভাড়া ছিল 20, তাহলে মোট হয়ে গেল 200 টাকা, ঠিক 200 টাকা, কিন্তু এখানে দিয়েছিল কত 300 টাকা, 300 টাকার মধ্যে খরচ হলো কত 200 টাকা, রইল কত 100 টাকা, এই 100 টাকা এটা হচ্ছে ব্যালেন্স সিডি, 100 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। আচ্ছা, 300 টাকা 300 ওই ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে আমরা এদিকে লিখে দেব, ব্যালেন্স বিডি দিয়ে 100 টাকা,
এবং কি বলেছিলাম, প্রধান ক্যাশিয়ার যে টাকা দেবে সেই টাকা খরচ করবে এবং যেই পরিমাণ খরচ হলো সেই পরিমাণ টাকা আবার পরবর্তী মাসে বা পরবর্তী সপ্তাহে বা 15 দিন অন্তর যেটা দেওয়ার কথা সেটা আবার দিয়ে দেবে, কারণ যেই পরিমাণ টাকা নিয়ে আমরা শুরু করবো সেই একই পরিমাণ টাকা পরবর্তীতে থাকবে। আচ্ছা, তারপর ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আমাকে আবার প্রধান ক্যাশিয়ার কত টাকা দিয়ে দেবে, নগদ টাকা দিল কত, 1 তারিখ নগদ হিসাব দিয়ে 200 টাকা। তাহলে মোট কত হলো, 200 এর 100, 300 টাকা আমার হয়ে গেল। মানে যে 300 টাকা নিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে যেটা খরচ হয়েছে 200 টাকা আর ব্যালেন্স রইলো 100 টাকা। ব্যালেন্স 100 টাকা রইলই, এই যে ব্যালেন্স সিডি এটা আমার হাতে আছে, ব্যালেন্স সিডি পরবর্তী মাসে এটা ব্যালেন্স বিডি হয়ে গেল 1 তারিখে। আর 300 টাকা হতে আমার কত টাকা দরকার, আরও 200 টাকা। এই 200 টাকায় প্রধান ক্যাশিয়ার আবার আমাকে পরে দেবে নগদ হিসাবে এই 200 টাকা, 200 100 300 টাকা, এটা আমরা মোটামুটি হয়ে গেল। আমি মনে হয় এটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, কারণ এই জায়গাটা ভুল করে, যারা ভুল এখানে ভুল করে হচ্ছে ব্যালেন্সটাই। যে হ্যাঁ, আমি ব্যালেন্সটা আমি আরও 2-3টা অঙ্ক আমি করে দেখাবো। এই যে এখানে, তবে এখানে যে ছকগুলো মানে যেগুলো খরচগুলো আছে সেগুলো তো বুঝতে পেরেছো, খরচগুলো এবং খরচের বিশ্লেষণগুলো, কোনটা মনিহারির মধ্যে বসবে, কোনটা ডাক খরচের মধ্যে বসবে, কোনটা যাতায়াত খরচে বসবে, কোনটা বিবিধ খরচে বসবে, সেটা কিন্তু আমি দেখিয়ে যোগ করে দিয়েছি। এবং এখানে দেখো ডাক টিকিট ক্রয়, ডাক টিকিট ক্রয় ডাকতার খরচের মধ্যে, টেলিগ্রাম খরচ তোমার ডাকতার খরচের মধ্যে, ফ্যাক্স খরচ ডাকতার খরচের মধ্যে, ডাকতারের মধ্যে। তা মনিহারি কোনটা, সরাসরি মনিহারি দেওয়া আছে। পরে কার্বন ক্রয় মনে দেওয়া ছিল, কাগজ ও কালি ক্রয় দেওয়া ছিল 40 টাকা 40 টাকা, আবার কার্বন ক্রয় ছিল মনে হয় 25 টাকা, সে 25 টাকা দিলাম। আচ্ছা, যাতায়াত খরচে মনে হয় এখানে আছে রিক্সা ভাড়া দেওয়া আছে 10 টাকা, আর বাস ভাড়া দেওয়া আছে 20 টাকা, হলো 30 টাকা। আর বিবিধ খরচ যেটা পিয়নকে বকশিস 20 টাকা, এই 20 টাকা। তাহলে সবগুলো যোগ করব, যোগ করার পর 60 টাকা, 90 টাকা, 30 টাকা, 20 টাকা, মানে খরচের যে বিশ্লেষণ ছিল সেগুলোর যোগফল হলো। এবং পরবর্তীতে আমি খতিয়ান পৃষ্ঠা আমরা এই জায়গাটায় লিখে দেবো। আচ্ছা, মনে করো না যে এই অঙ্কটাই শেষ, এখানে এই অঙ্কটাই শেষ না, আরও 2-4টা অঙ্ক আমি দেখাবো। এই খুচরা নগদান বই যেহেতু নতুন, সেই অঙ্কটা সেটা একটু ভালো মতো বুঝতে হবে, ভালো মতো দেখতে হবে। তবে দেখতে হবে কি পরিমাণ টাকা তুমি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেয়েছো, মানে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার যেটা নাকি সেটা পেয়েছে, এবং সে অল্প অল্প পরিমাণ খরচ করেছে। খরচ করার পর একটা ব্যালেন্স রইলো, এবং যে পরিমাণ খরচ হলো সেটা প্রধান ক্যাশিয়ারের নিকট উপস্থাপন করতে হবে যে পরিমাণ খরচ হয়েছে। পরবর্তীতে ওই পরিমাণ টাকা দিয়ে দেবে এবং ব্যালেন্সের সাথে সেটা যোগ হলে ওই একই পরিমাণ টাকা থাকবে। যেমন এখানে 300 টাকা ছিল, 300 টাকার মধ্যে 200 টাকা খরচ হয়েছে, হাতে রইলো কত বা ব্যালেন্স রইলো কত, 100 টাকা, খরচ হয়েছে 200 টাকা। তাহলে পরবর্তীতে আবার তাকে ওই একই পরিমাণ টাকা হতে কত টাকা দেবে, প্রধান ক্যাশিয়ার 200 টাকা দেবে। তার হয়ে গেল এখানে 300 টাকা। এটাই হচ্ছে পুরো ব্যালেন্সে, মানে এই খুচরা নগদান বই এই অঙ্ক, এইভাবেই অঙ্কটা আমরা দেখব। আচ্ছা, এখানে এইটুকু সমস্ত ঠিক আছে এবং এই খরচের বিশ্লেষণগুলো তুমি ঠিক আছে, তাহলে এই ব্যালেন্সটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফুল মার্কস তোমাকে এখানে দেবে না। আচ্ছা, এখানে আর আরেকটা বিষয় আমি বলি, কোনটা কোন খরচের মধ্যে পড়বে সেটা একটু দেখে দেখে দেবে। এই ঘরগুলা কাটবে পরে, পরে আগে মোট প্রদান পর্যন্ত করার পর, ব্যালেন্স করার পর এই ঘরগুলা কাটবে, কারণ তোমার এখানে দেখতে হবে কি কি আছে। ডাক খরচ আছে, মনিহারি খরচ আছে, তারপর কোনটার মধ্যে কোনটা বসবে এটা দেখে ও খরচগুলো, কারণ একটার মধ্যে তিনটাও হতে পারে। যেমন এখানে ডাকতারের মধ্যে ডাক টিকিট ক্রয়, তারপর টেলিগ্রাম খরচ, তারপর ফ্যাক্স খরচ, খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। এগুলো দেখে তারপর খরচের বিশ্লেষণের মধ্যে সেই ঘরটা কাটবে, তাহলে তাহলে তোমার এখানে কোনো ভুলভ্রান্তি হবে না। তোমার এখানে জেনারেল নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে খুচরা নগদান বই শুধুমাত্র অল্প একটু জিনিস দেখালাম, পরবর্তীতে আরও কয়েকটি জিনিস দেখাবো, দেখালেই আশা করি এই অঙ্কটা তুমি পারবে। যেহেতু নতুন সেহেতু একটু আস্তে আস্তে যাচ্ছে খুচরা নগদান বই, তবে ভয়ের কিছু নেই, খুচরা নগদান বই খুব সহজ, একটু বুঝলেই তুমি পারবে। আর অগ্রদত্ত নিয়ম যেটা করালাম আজকে, এই অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই যদি পরীক্ষায় আসে তাহলে অগ্রদত্ত নিয়মেই আসবে। এবং সাধারণ যেটা নাকি সাধারণ খুচরা নগদান বই, নর্মাল যে বিশ্লেষণাত্মক যে খুচরা নগদান বই আছে সেটা কিন্তু আমি যে একটা অঙ্ক দেখিয়েছি সেটাও কিন্তু বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, সেটাকেও কিন্তু আবার অগ্রদত্ত নিয়মে করা যায়। শুধু ব্যালেন্সে যে একটু ভিন্নতা আসবে, একটু ভিন্নভাবে ব্যালেন্সটা করতে হবে। এই অঙ্কটা যদি তুমি ব্যালেন্সটা পেরে যাও তাহলে এই অঙ্ক তোমার কোনো সমস্যা হবে না। তাই খুচরা নগদান বই অবশ্যই আমরা করব, আমাদেরকে করতে হবে। যে আমি অঙ্কটা দেখালাম তোমরা বাসায় এটা ভালোভাবে দেখো, কি দিলাম কিভাবে করালাম। আশা করি প্রথম অবস্থায় একটু সমস্যা হলেও তুমি দেখবে, আমার এটাই আশা যে তুমি অঙ্কটা দেখবে। যদি তুমি এটা দেখে রাখো তাহলে পরবর্তী ক্লাসে যখন আমি আরেকটা অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই আমি বোঝাবো তখন তোমাকে
বুঝতে আমার তখন বুঝতে খুব সুবিধা হবে, খুব দ্রুতই ভালো মতো বুঝতে পারবে। যাই হোক, তোমরা অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো করো, তাহলে তোমার সমস্যা হবে না। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।